যে ওবায়দুল কাদেরের একটি মন্তব্য। সো এই মন্তব্যের আগে আপনি কিছুটা বলেছেন যে যে জাতিসংঘের শান্তি মিশনে বিষয়টি, যে আমরা আসলে জাতিসংঘের যে শান্তি মিশনে আমাদের সেনা সদস্যরা যে অংশগ্রহণ করছে এটা একটা হুমকির মুখে পড়ছে কিনা, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনি একটু বলেছেন, একটু বিস্তারিত বলবেন। এবং ওবায়দুল কাদের একটি মন্তব্য করেছে, সেই মন্তব্যটি যদি আপনি একটু বলেন। সেটি হচ্ছে, উনি বলছেন লু এলেন ভাবলাম সম্পর্ক ভালো করতে চাই, কিন্তু নিশিরাইতে স্যাংশন দিলেন। হ্যাঁ, তো আমরা মানে ধারণা করেছিল যে যাক সম্পর্কটা একটা ভালো হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওরা বুঝতে পারছে যে না, নিশিরাইতে তাহলে স্যাংশনটা দেওয়া হয়েছে। সো মূলত আপনার কাছে জানতে চাই যে এবং সর্বোপরি আপনি দেখেছেন রিসেন্টলি গতকালকে একটি রিপোর্ট করেছে ডিডব্লিউ ডয়েচে ভেলে, এর আগে একটি করেছিল ইনসাইড দ্য ডেথ স্কোয়ার, গত পরশু দিন করেছে ফ্রম টর্চার টু পিস কিপার। এবং সেই সঙ্গে জাতিসংঘের মহাসচিব মানে প্রতিনিধি একটা স্টেটমেন্ট দিয়েছে এবং মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে শান্তি রক্ষা মিশনে র্যাব সদস্যদের নিষিদ্ধ করতে হবে। এখন এটা কি একটা হুমকির মুখে পড়ে গেল কিনা, আপনার মুখে জানতে চাই। জি চিটু ভাই, আমি শুরুতে হিন্টস দিয়েছিলাম, জি জি, এটা স্পষ্ট এবং আপনাদের এইখানে আমি বলছি, এটা তো এই প্ল্যাটফর্মে ডকুমেন্টেড থাকবে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের সামরিক বাহিনী আপনার শান্তিরক্ষী মিশন থেকে বাতিল হবে, সেটা 2 দিন আগে অথবা পরে। আপনি লক্ষ্য করবেন যে 2021 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জন এফ কেনেডি হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে হিউম্যান রাইট ওয়াচ, এরকম 12টা মানবাধিকার সংগঠন আপনার বলে আসছিল বারবার বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যেটাকে ইংরেজিরা বলছিল গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে জড়িত, বিচার বহির্ভূত হত্যা, ডিটেনশন এবং আপনার রাজনৈতিক বন্দীদের সাথেও আপনার অমানবিক আচরণ, এই ধরনের নানান অভিযোগ উঠেছিল। 21-এ, 22-এ, 23-এও তারা এই তৎপরতা চালিয়েছিল এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ওই যে র্যাবের ঊর্ধ্বতন 7 কর্মকর্তা এবং র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। তো র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই সময় কিন্তু সরকার বারবার এটা তোলা নিয়ে কথা বলেছিল, সরকার কিন্তু পারে নাই। এখন এই যখনই যে কয়েকবার এই আমেরিকার উজরা জিয়া, ডোনাল্ড লু, আমেরিকার অন্যান্য মন্ত্রীরা এখানে ভিজিটে এসেছিল, আপনি দেখবেন যে তখনকার অর্থমন্ত্রী ছিল যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আপনার মোমেন সাহেব থেকে শুরু করে, তারা বলছিলেন যে নিষেধাজ্ঞা তুলে দেবে, এরকম আলাপ আলোচনা হয়েছিল। বাট সালমান এফ রহমান কিন্তু মুখ ফসকেও মাঝে মাঝে কিছু কথা বলছিলেন যে না, এইসব নিয়ে আলোচনা হয়নি। এমনকি এইবার যখন ডোনাল্ড লু এখানে আসলো, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ দুইজনেই বলেছিল বিএনপি আপনার বোকার স্বর্গে গেছে, লু বিএনপির সাথে দেখা করে নাই, আর ব্যাকুলদের সাথে দেখা করবেন। তো ভালো, আপনাদের সাথে পিরিত করতে আসছিল, এখন আপনারা কান্নাকাটি কেন শুরু করছেন? যে ওই যে একটা গান আছে না, যে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম। এখন আপনার আসছিল তারা সম্পর্ক ভালো করতে, কিন্তু যাইয়া ছ্যাঁকা দিয়ে দিছে। এখন তারা মানে কান্নাকাটি করছে যে না, এইটা তো কথা ছিল না। কথা ছিল যে কাছে টানবে, ক্লোজ আপ, কাছে আসার গল্পের মতো কাছে টানবে, এখন দেখতেছি যে ছ্যাঁকা দিয়ে দূরে সরাই দিতেছে। কার্যত এই সরকার যেইভাবে আপনার মানে কি বলবেন, যে 2 হাতে আপনার অজগর বা কালসাপ নিয়ে খেলার চেষ্টা করছেন, যে আপনার আমেরিকা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তাদের 2টা রাষ্ট্রকে ব্যালেন্স করবে, ভারতকে ব্যালেন্স করে এইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। বর্তমান জিওপলিটিক্সের জায়গা থেকে সেটি আর সম্ভব না। আমেরিকা সরকারকে আস্তে ধীরে সুস্থে তাদের লাইন মতো তারা খেলবে। তবে মির্জা ফখরুল সাহেবের যে আপনি একটা স্টেটমেন্ট এখানে উদ্ধৃত করেছিলেন, আমিও সেটা বলতে চাই যে
আমেরিকা কি করলো বা না করলো সেটার দিকে চেয়ে থাকলে হবে না। আমাদের আন্দোলন আমাদের মতো করতে হবে। আমরা যদি রাজপথে আন্দোলন চাঙ্গা করতে পারি, আমেরিকা আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ব্যর্থদের সাথে পৃথিবীর কেউ থাকে না। আমরা যদি বারবার ব্যর্থ হই, আমরা যদি আমাদের শক্তি দেখাতে ব্যর্থ হই, তাহলে আমাদের পাশে কেউ থাকবে না। তো কাজে আমাদের শক্তি দেখাতে হবে, জনগণকে নিয়ে রাজপথে থাকতে হবে। এই সরকারের সমস্ত ভিত্তি নড়বড় হয়ে গেছে। এখন দেখেন সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, সবার মধ্যে আতঙ্ক। পুরো সরকারি আমলা, তাদের মধ্যে আতঙ্ক, এরপরে কে নিষেধাজ্ঞার শিকার হবে এবং আমেরিকা এইভাবে কাকে জয় বাংলা করে দেবে। তো এই অবস্থার মধ্যে সবার মধ্যে কিন্তু একটা অস্থিরতা, সবার মধ্যে একটা আতঙ্ক। এখন বিরোধী দলকে এটাকে কাজে লাগাতে হবে, ক্যাশ করতে হবে। অর্থনৈতিক আপনার দুরবস্থার কথা মালিক ভাই বলেছেন। বাংলাদেশের বর্তমানের বৈদেশিক ঋণ 100 বিলিয়নের উপরে, আরো আপনার $54 বিলিয়ন, মোট আপনার এই আপনার 70 আপনার সম্ভবত মিলিয়ন না বিলিয়ন আপনার নিচ্ছে আপনার বিশ্বব্যাংক থেকে। তার মধ্যে 54 নিচ্ছে আপনার ইসের জন্য, এই রোহিঙ্গাদের আপনার সহযোগিতা করার জন্য। হ্যাঁ, $54 কোটি, $70 কোটি ঋণ নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে। তার মধ্যে আপনার $54 কোটি নিচ্ছে রোহিঙ্গাদের সহযোগিতা করার জন্য। রোহিঙ্গাদের সহযোগিতা, বাংলাদেশের জনগণের টাকা খরচ করে ঋণ করে রোহিঙ্গাদের জন্য কর্মসংস্থান বা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এখানে কোনো আউটপুট আসবে না। তো এইভাবে বৈদেশিক ঋণ কিন্তু অস্বাভাবিকভাবে বাংলাদেশে বাড়তেছে, যেটা সিপিডির মতো প্রতিষ্ঠান থেকে শুরু করে আরো বিভিন্ন অর্থনীতিবিদরা বলছে বাংলাদেশ 2025 সালে ভয়াবহ আপনার বৈদেশিক ঋণ পরিশোধ সহ সংকটে পতিত হবে। এই ঋণ কোত্থেকে দেবে সরকার? আরো চীনের কাছে $16 বিলিয়ন অর্থ চেয়েছে। এখন একটা বিষয় আম জনতা, সাধারণ মানুষ আগে জানতো না, এখন কিছুটা খবর রাখছে। 2008 সালে যখন সরকার ক্ষমতা আসে তখন বৈদেশিক ঋণ ছিল 22 বিলিয়ন। এখন সেটা হয়েছে আপনার প্রায় আপনার 100 ওভার হয়ে গেছে, কয়েকগুণ, প্রায় 5 গুণ বেড়েছে। 2008 সালে এই সরকার যখন ক্ষমতা আসে তখন খেলাপি ঋণ ছিল 23,000 কোটি টাকা। এখন সেই খেলাপি ঋণ বা মন্দ ঋণ হয়েছে 5.5 লক্ষ কোটি টাকা। অর্থনীতির অবস্থা কিন্তু ভয়ঙ্কর। এমন অবস্থা এখন এই যে এসালামের মতো লুটেরা ব্যাংক লুট করছে, সালমান এফ রহমানরা আপনার ব্যাংক লুট করছে, এইগুলো যেন সাংবাদিকরা লিখতে না পারে সেই জন্য বাংলাদেশ ব্যাংকের ঢোকা সাংবাদিকদের বন্ধ করে দিচ্ছে। ডলারের আপনার 1 লাফে দাম বাড়িয়ে আপনার 117 টাকা করলো। এর ফলে আরো যে টাকার অবমূল্যায়ন হয়েছে, জিনিসপত্রের যে দাম বাজারে বাড়ছে, বাজার কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। এই যে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, বৈশ্বিক সংকট, এই সংকটে যদি বিরোধী দল কাজে না লাগাতে পারে, জনগণের ক্ষোভকে পুঞ্জীবিত করে যদি বিস্ফোরণ ঘটাতে না পারে, তাহলে কিন্তু এই জাতির মুক্তি দুরূহ ব্যাপার। তো মালিক ভাই যেটা বলেছে, মালিক ভাইকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। একজন সাহসী মানুষ। এই ইউরোপ আমেরিকার যে গণতন্ত্রকামী মানুষের জন্য তিনি অনেকের কাছেই অনুপ্রেরণা। এবং তিনি যেটা বলেছেন, আমরা কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই নির্বাচনের আগে থেকে শুরু করেছি। জিয়াউর রহমানের যে আপনার বলা চলে আপনি এটা ডরমেন্ট পলিসি, যে এই ইন্ডিয়ান আগ্রাসনের বিপরীতে স্বনির্ভর বাংলাদেশ গঠন করে বাংলাদেশকে স্বাবলম্বী করা, আমরা কিন্তু এটা প্রকাশ্যে রাজনীতি করছি। রাজনৈতিক দলের জায়গা থেকে অনেকে ওপেনলি অনেক কিছু বলতে পারে না। এই ভারত বাংলাদেশকে 72 সালে দেশ স্বাধীনের পরপরই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে। বাংলাদেশ একটা পুতুল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে, যেটা পারে নাই বিদেশী শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, জিয়াউর রহমানকে হত্যা করেছে। এবং এই আজকে বিএনপি কে 16 বছর ক্ষমতার বাইরে রেখেছে এবং আওয়ামী লীগের মতো ভারতের তাবেদার সরকার ক্ষমতায় রেখেছে। প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে দেশ বিক্রি করে আমি শেখ মুজিবের কন্যা ক্ষমতায় থাকতে, তো দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় থাকতে পারি না। আমার হাসি পায় যে আজকে আমরা বক্তব্য বলেছি, আপনি ভাড়া দেবেন কি? আপনি তো দেশ বিক্রি করে দিয়েছেন। আপনারা ভারতের ইজারাদার, ভারতের ইজারা নিয়ে এখন রাষ্ট্র চালাচ্ছেন। এই দেশকে ভারতের একটা পাপেট রাষ্ট্রে পরিণত করেছেন। আপনারা ইতিমধ্যেই লেনদুবদর্জির ভূমিকা অবতীর্ণ হয়েছেন। সবেমাত্র আপনাদের এমপিদের ওই যে হাট থেকে মাংস আলাদা করা শুরু, এই আনোয়ারুল আজিম শুরু হয়েছে। এর পরের সিরিয়ালে কে আমরা জানি না। বাংলাদেশের জনগণকেও আমরা বলবো, এই ভারতীয় তাবেদারি গোষ্ঠীর বিরুদ্ধে দলমত নির্বিশেষে জনগণকে দাঁড়াতে হবে, প্রতিবাদ করে তুলতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই এবং রাজপথে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই। এবং এই রকমের পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন দেশে
তরুণ ছাত্র যুবকরা বারবার রাজপথে এসেছে, রক্ত দিয়েছে। আজকে তরুণ ছাত্র যুবকদেরকেই রাজপথে আপনার প্রতিরোধ গড়ে তুলতে হবে, জনগণকে সাথে নিয়ে গণ অভ্যুত্থান ঘটাতে হবে। আমার বিশ্বাস সেদিন আর খুব বেশি দূরে নাই, আমরা খুব নিকটে। আজকে দেখেন যে বাম ডান রাজনৈতিক মতভেদ উপেক্ষা করেও কিন্তু বিএনপির মতো বলতে পারেন যে সেমি বুর্জোয়া বা বুর্জোয়া টাইপের দল, তাদের নেতৃত্বে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়েছে, এটা অস্বীকার করার ওয়ে নেই। এমনকি আমরা যারা এই যে যুগপৎ আন্দোলন করছি, আমরা কিন্তু এই আপনার সবাই পার্সোনাল আলাপ আলোচনা এটা একমত যে আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে ক্ষোভ আছে, অসন্তোষ আছে, কিন্তু সেটা যদি আমরা পাবলিকলি এক্সপ্রেস করি বা পাবলিকলি এমন কথা বলি যেটাতে আমাদের বিরোধীদের মধ্যে ফাটল প্রকাশ পায়, তাতে সরকার লাভবান হবে, কাজে সেইটা করা যাবে না। তো আমরা কিন্তু ঐক্য ধরে রাখার জন্য এবং ইস্পাত সম ঐক্য তৈরি করার জন্য, সামনে আগানোর জন্য আমরা কিন্তু সমস্ত দল যার যার জায়গা থেকে ছাড় দিয়ে আমরা কিন্তু টিকে আছি, আন্দোলন সংগ্রাম করছি। এমনকি বিএনপির প্রধান নেতা আপনার জনাব তারেক রহমান, উনি দেশের বাইরে, কিন্তু তারপরেও দেখেন বিএনপির নেতৃত্বে কিন্তু এই ঐক্যটা হয়েছে, এটা তো অস্বীকার করা হয় নাই। এবং এখানে নিশ্চয়ই বিএনপি মহাসচিব দেশে থেকে যে কাজ করছে, নির্দেশনা দিচ্ছে, সেটাতে তো আপনার সায়ের সমর্থন আছে, তার পরামর্শ আছে। তো অবশ্যই সেই ক্ষেত্রে তারেক রহমানও এই রকমের প্রতিকূল পরিস্থিতিতেও একজন ক্যারিসমেটিক লিডারে পরিণত হয়েছেন, বিএনপির মতো এরকম একটা দলকে এই রকমের প্রতিকূল সময়ের মধ্যে উজ্জীবিত করেছেন। কত শত কর্মীরা হামলা মামলা, আমরা একটা ছোট দল, আমরা তো বিএনপির মতো অত ঝামেলা পোহাতে নেই। আপনার কয়েক লক্ষ নেতাকর্মী, 50 লক্ষ নেতাকর্মীদের 1.5 লক্ষ মামলা, অনেক নেতাকর্মীকে সাজা দিয়ে দিচ্ছে। ইভেন গতকালকেও প্রধানমন্ত্রী বলেছে বিএনপিকে বোমা মেরে আগুন দিয়ে মানুষ পোড়ানোর শাস্তি পেতেই হবে। মানে এটা তিনি এক প্রকারে, এখন তো আসলে আমাদের নেতা, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার একটা সংগ্রামের যতটুকু অবদান আছে এটা আমরা অস্বীকার করবো না। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান, এম এ ওসমানী, বঙ্গবন্ধু সবারই অবদান আছে, বাম ডান যারাই মুক্তিযুদ্ধ করেছে তাদের অবদান আছে। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু এই গণতন্ত্র বিলুপ্ত করে পত্রপত্রিকার স্বাধীনতা কেড়ে নিয়ে বাকশাল ঘোষণা করেছিলেন, তিনি সেটাতে সফল হন নাই। তার মেয়ে কাজী সেই দেখেছে সেই পরিস্থিতি, যেখানে তিনি কিন্তু অঘোষিত ভাবে আজকে বাকশাল 2 কায়েম করেছে। তো এই 75-এ বাকশাল মেনে নেয় নাই, এখনো জনগণ মেনে নিবে না। আমরা বারবার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলাম যে এটা প্রধানমন্ত্রীর জন্য, আমি মনে করি আওয়ামী লীগের জন্য একটা সেফ এক্সিট হতো। আজকে বিএনপি যদি এককভাবে সরকার হটাই ফেলতো, তাহলে কিন্তু তখন আমাদের কথাবার্তা বিএনপি তো শুনতো না। এখন বিএনপির সাথে আমরা সবাই যুগপৎ আন্দোলন করছি, বিএনপি আমাদের কথা শুনছে এবং বিএনপি তার পজিশন থেকে অনেক সরে আসছে, অনেক ছাড় দিচ্ছে। এই রকমের একটা পরিস্থিতিতে যদি সরকার সেফ এক্সিট না নিতে পারে, তো সামনে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন হই। এবং আলটিমেটলি তো আমরা দেশের মানুষ ভাই, এই দেশের আর্মি বলেন, বিচার বিভাগ বলেন, পুলিশ বলেন, এই দেশের ভালো মন্দ তো আমাদের প্রত্যেকের উপরে জড়িত। এখন মালিক ভাই যেভাবে বলেছেন, প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন অনেকের কথা, তারা যেভাবে টাকা পাচার করে লুটপাট করেছে, এটা আমরা জানি। খুলনায় ওই আপনার কি জানো, আপনার ওই প্রধানমন্ত্রী আত্মীয় আপনার খুলনা বাগেরহাটে শেখ তন্ময়ের বাবা, আপনার এই খুলনা অঞ্চলের যে আওয়ামী লীগের নেতা, কি জানো, তাদের পারিবারিক আত্মীয় স্বজন। বরিশালে হাসনাত আব্দুল্লাহর আগে মেয়র ছিলেন, বর্তমানে তাদের পারিবারিক আত্মীয় স্বজন। ঢাকার দক্ষিণে তাপস সাহেব পারিবারিক আত্মীয় স্বজন। এই দেশটাকে তো মানে একটা পারিবারিক সমিতি বানাই ফেলাইছেন, এটা তো হয় না।